আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। স্যার, শ্বসন এবং শ্বাসক্রিয়া অধ্যায়টা আমাদের এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা চেষ্টা করব স্যার ১৫ মিনিটের ভেতরে এই অধ্যায়টা সিকিউর এর জন্য ১০০% রিভিশন দেওয়ার। ঠিক আছে? এখন দেখা যাক সবটুকু আল্লাহ ভরসা ১৫ মিনিটে শেষ করার টার্গেট থাকবে। দেখি কত মিনিটে শেষ করতে পারি। ঠিক আছে? ওকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অধ্যায়ে আমরা যে টপিকগুলো পড়বো, অ্যালভিওলাসের গঠন পড়ব, যেটা খুবই ইম্পর্টেন্ট। রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিবহন, নিঃশ্বাস-প্রশ্বাস, হিমোগ্লোবিনের গুরুত্ব এবং সাইনোসাইটিসের কারণ, লক্ষণ, প্রতিকার। এছাড়া তেমন কোনো টপিক নাই। এরপরে দেখো স্যার, প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি জিদনি ইলমা। শুরু করছি, ঠিক আছে? দেখো, প্রথমে একটা কোয়েশ্চেন বলছে, আমরা কোয়েশ্চেন সলভ করব, ডিরেক্ট কোয়েশ্চেন সলভে চলে যাব। ঠিক আছে? কুমিল্লা বোর্ড ২০২৩ এ কোয়েশ্চেন আসছে, মানুষের বক্ষ গহ্বরের দুই পাশে অর্থাৎ বুকের দুই পাশে অসংখ্য বায়ু প্রকোষ্ঠযুক্ত একটা অঙ্গ আছে, যা অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাস বিনিময় ঘটায়। অর্থাৎ কোন অঙ্গটা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস বিনিময় ঘটায়? এবং বুকের দুই পাশে অসংখ্য বায়ু প্রকোষ্ঠযুক্ত অঙ্গ আছে, বলতো? এবং অঙ্গটি ক্ষুদ্রতম একক, অবশ্যই অঙ্গটা ক্ষুদ্রতম একক কি? এখানে অ্যালভিওলাস এর কথা বলা হচ্ছে। অ্যালভিওলাস এর চিত্র কিভাবে আঁকতে হয় স্যার? একদম সহজ। একদম গুল্লা দিব, দিয়ে এই যে প্রথমে যে আমরা দেখতে পারতেছি, ওই যে দুই ধরনের দুই টাইপের কোষ দেখা যায়। এক টাইপের কোষ হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল, এবং দ্বিতীয় টাইপের কোষটা হচ্ছে সেপ্টাল কোষ। এখন এই স্কোয়ামাস এপিথেলিয়াল এবং সেপ্টাল কোষ ধরনের দুই ধরনের কোষ দেখা যায় অ্যালভিওলাস এর ভেতরে, এবং বাইরে থেকে কৌশিক জালিকা ঘিরে রাখে, এবং ভেতরে জাস্ট এলভিয়ার মাইক্রোফেজ দেখা যায়। ঠিক আছে? এই ছোট্ট জিনিস শেষ, এলভিওলাসের চিত্র শেষ, আর তেমন কিছু নাই। এককের গঠন বর্ণনা করতে পারবো ইনশাল্লাহ, জাস্ট ৪টা জিনিস। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। তাহলে অ্যালভিওলাসের চিত্র আমাদের শেষ। আবার বলছি, এই যে বৃত্ত প্রথমে আঁকবা একটা, আঁকার পরে ভেতরে স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দিবা, আর একটু টানায় টানায় অবশ্যই ভিতরে নিউক্লিয়াস দিও, সেপ্টাল কোষ দিবা, এবং এরপরে বাইরে থেকে ঘিরে রাখে কৌশিক জালিকা, এবং ভেতরে থাকে এলভিলার ম্যাক্রোফেজ। ঠিক আছে? আশা করি শেষ এলভিলাসের গঠন। এরপরে প্রশ্ন বলছে, মানুষের বক্ষ গহ্বরের দুই পাশে অর্থাৎ বুকের দুই পাশে অসংখ্য বায়ু প্রকোষ্ঠযুক্ত অঙ্গ আছে, যা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস বিনিময় ঘটায়। আচ্ছা, মানুষের বুকের দুই পাশে, আচ্ছা সেম প্রশ্নটাই বলছে, উল্লিখিত শেষোক্ত গ্যাসটির পরিবহনের শরীরবৃত্তি ব্যাখ্যা করো, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাসের বলছে। আচ্ছা, রক্তে কার্বন ডাই অক্সাইড পরিবহন কিভাবে হয়? মনে রাখবা, তিন ভাবে হয়। ভৌত দ্রবণ রূপে 5% পরিবাহিত হয়, কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে H2CO3 তৈরি করে ফেলে। মাঝখানে একটা এনজাইম কাজ করে, কার্বন এনহাইড্রেস কার্বন এনহাইড্রেস প্রভাব হিসেবে কাজ করে। প্রোটিন যৌগরূপে 27% যায়, অর্থাৎ আরবিসি এবং রক্তরসে। হিমোগ্লোবিন এর সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে ফেলে, এবং রক্তরসে প্লাজমা প্রোটিনের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কার্বামিনো প্রোটিন তৈরি করে ফেলে। ঠিক আছে? এবং প্রোটিন যৌগরূপে 27% যায়। বাইকার্বনেট যৌগ 65%, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের সাথে পানি যুক্ত হয়ে H2CO3 বাইকার্বনেট হয়ে যায়। এখান থেকে H প্লাস HCO3 মাইনাস বাইকার্বনেট আয়নে পরিণত হয়। আরবিসি এর পটাশিয়াম প্লাস এর সাথে HCO3 মাইনাস যুক্ত হয়, অর্থাৎ পটাশিয়ামের সাথে HCO3 মাইনাস যুক্ত হয়, KHCO3 যুক্ত হয়, এবং রক্তরসে সোডিয়াম প্লাস এর সাথে HCO3 মাইনাস যুক্ত হয়, এবং সোডিয়াম প্লাস প্লাস HCO3 মাইনাস থেকে আমরা যৌগ পাই সোডিয়াম HCO3, সোডিয়াম বাইকার্বনেট। পটাশিয়াম বাইকার্বনেট পাইছি প্রথমে আরবিসি এর ক্ষেত্রে, আর রক্তরসে সোডিয়াম প্লাসের ক্ষেত্রে, রক্তরসের ক্ষেত্রে কি পাইছি? সোডিয়াম বাইকার্বনেট পাইছি। আর কার্বনের যৌগ রূপে যেটা প্রথমে দেখালাম বাইকার্বনেট রূপে। ঠিক আছে? সো এখানে জাস্ট তুমি নরমালি জাস্ট কিছু জিনিস উল্লেখ করে দাও স্যার। মোটামুটি উল্লেখ করে দিলে হবে। রক্তের কার্বন ডাই অক্সাইড পরিবহন ভৌত দ্রবণ রূপে 5% পরিবাহিত হয়, প্রোটিন যৌগ রূপে 27%, বাইকার্বনেট যৌগ রূপে হয়। তো ভৌত দ্রবণ রূপে কার্বন ডাই অক্সাইডের সাথে পানি যুক্ত হলে বাইকার্বনেট আয়ন বাইকার্বনেট আয়ন তৈরি করে। আর প্রোটিন যৌগ রূপে দুই ভাবে, আরবিসি এবং রক্তরসে। যেমন হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে, প্লাজমা প্রোটিনের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বামিনো প্রোটিন তৈরি করে। কার্বো বাইকার্বনেট যৌগ, এই যে আবার সেম প্রথম যে প্রক্রিয়াটা আছে ওইটা দেখাবা। এরপর তুমি কি করবা? তোমার হচ্ছে গিয়ে সুন্দর করে স্যার আরবিসি এর পটাশিয়াম প্লাসের সাথে যুক্ত হয়, আর রক্তরসে সোডিয়াম প্লাসের সাথে যুক্ত হয়ে আচ্ছা গিয়ে প্রথমটা পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে, পরেরটা সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। মূল কথা হচ্ছে, রক্তরসে কার্বন ডাই অক্সাইড পরিবহন তিন ধাপে হয়, মানে তিন ভাবে হয়। ভৌত দ্রবণ রূপে 5%, প্রোটিন যৌগ রূপে 27%, এবং বাইকার্বনেট যৌগ রূপে হচ্ছে 65%। এখন উল্লেখিত শেষোক্ত গ্যাসটির পরিবহন সারিবৃত্তীয় ব্যাখ্যা যদি আরেকটু বলতে চাও, সেটা হচ্ছে এই যে হৃৎপিণ্ড দেখো, আর এখানে কি হয়? হিমোগ্লোবিন, এই যে এখানে দেওয়া আছে 2%, কার্বন ডাই অক্সাইড এভাবে পরিবাহিত হয় ও নিচে থেকে উপরে উঠে, আর অক্সিজেন উপর থেকে নিচের দিকে যাচ্ছে এইভাবে। ঠিক আছে? এই চিত্রটা একটু দিয়ে দিতে পারো, দেওয়াটা ভালো। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। শেষ? ক্লিয়ার? রক্তে কার্বন ডাই অক্সাইড পরিবহন বুঝছি, এবং এলভিলাসের গঠনটাও আগে পড়ে গেছে। তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট। এরপরে দেখো, এলভিওলাসের প্রাচীরের মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড প্রদান। এই যে একটা সুন্দর একটা গঠন দেখাচ্ছে। ওদেরকে কিউ অংশের মধ্য দিয়ে গ্যাস বিনিময় প্রক্রিয়া বিশ্লেষণ করো। তাহলে কিউ অংশ বলতে এলভিওলাস এর প্রাচীরকে বোঝাচ্ছে। এটা হচ্ছে এলভিওলাস এর চিত্র, এবং এখানে এলভিওলাস এর প্রাচীরকে বোঝাচ্ছে। এলভিওলাস এর প্রাচীরের মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড
গ্যাস পরিবহন। গ্যাস বিনিময় বলতে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান-প্রদান বোঝানো হচ্ছে। ঠিক আছে? আচ্ছা। এখন দেখো, এখন দেখো কৈশিক জালিকা যেটা আছে অর্থাৎ এক কথায় তুমি যদি বলতে চাও যে সহজ কথায় এলভিলাসের মধ্যে এখানে চাপের হিসাবে একটা জিনিস আছে। ঠিক আছে? ধরো রক্তনালীতে চাপ আছে তোমার হচ্ছে গিয়ে 65 মিলিমিটার পারদ চাপ কার্বন ডাই অক্সাইড। বাট এলভিলাসে দেখা যাচ্ছে যে চাপ আছে 40। তাই না? তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইড রক্তনালী থেকে এলভিয়াসের দিকে এলভিয়াসে চলে যাবে বেপন প্রক্রিয়ায়। তাই না? আবার অক্সিজেনের ক্ষেত্রে দেখো, এখানে অক্সিজেনে এলভিয়াসে দেখা যায় 104 মিলিমিটার পার চাপ থাকে। অর্থাৎ এলভিয়াসে বেশি। কিন্তু রক্তনালীতে কম। ঠিক আছে? এখানে কি হয় তাহলে? তখন কি হয়? তখন হচ্ছে গিয়ে যে খুব সুন্দর করে ওই এলভিওলাস থেকে মানে সরি এলভিওলাসের প্রাচীর থেকে প্রাচীরের মধ্যে কি হয়ে যায় ওই যে অক্সিজেন যেটা ছিল 104 মিলিমিটার পারদ ওইটা সুন্দর করে ওই জায়গাতে 40 মিলিমিটার পারদ থাকে তাই ওটা এলভিওলাস থেকে সুন্দর করে ইয়ের দিকে চলে আসে ওই যে আহ এলভিওলাস থেকে প্রাচীরের দিকে চলে আসে তাই না সো কার্বন ডাই অক্সাইড এলভিওলাসে ঢুকে অক্সিজেন কিন্তু বের হয় কারণ কার্বন ডাই অক্সাইড ঢুকে কেন এলভিওলাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম চাপটা কম আর এলভিওলাস থেকে অক্সিজেন কেন বের হয় কারণ ওইখানে চাপ বেশি আর ওই জায়গাতে কম থাকার কারণে আর জাস্ট বাইরে থেকে এই যে একটা আবরণী কোষ থাকে যেটাকে আমরা বলি স্কোয়ামাস আবরণী কোষ ঠিক আছে এই চিত্র রাখতে পারলে স্যার শেষ আর কিছু লাগে না ইনশাল্লাহ ঠিক আছে তাহলে বুঝাইতে পারছি এরপরে দেখো এখানে বলছে মানবদেহের শ্বাস প্রশ্বাস কার্যক্রম পঞ্চ ও মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং রক্তের বিশেষ এক ধরনের রঞ্জক পদার্থ গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে উল্লিখিত পদার্থটি কার্য উদ্দীপকের সাপেক্ষে ব্যাখ্যা করো আচ্ছা শ্বাস প্রশ্বাস কার্যক্রম পঞ্চ ও মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত হয় ওকে পন্স এবং মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং রক্তের বিশেষ এক ধরনের রঞ্জক পদার্থ গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে আচ্ছা বলছে উদ্দীপক উল্লিখিত কাজ উদ্দীপকের পদার্থটির কাজ কোন পদার্থ মানবদেহের শ্বাস প্রশ্বাস কার্যক্রমে পঞ্চ মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত হয় এক ধরনের পদার্থ এবং রক্তের বিশেষ এক ধরনের রঞ্জক পদার্থ গ্যাসীয় বিনিময়ে আচ্ছা গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে তাহলে কাজ করে কি রঞ্জক পদার্থ মনে রাখবা রঞ্জকের নাম যখনই বলবে তখন হিমোগ্লোবিন আসবে রঞ্জক কথাটা আছে তার মানে এখানে হিমোগ্লোবিনের কথা বলা হয়েছে হিমোগ্লোবিনে গ্যাসীয় বিনিময় করে গ্যাস দুইটা একটা হচ্ছে অক্সিজেন গ্যাস একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস এখন অক্সিজেন গ্যাস কিভাবে পরিবহন করে মনে রাখবা ফুসফুস থেকে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড থেকে দেহকোষে অক্সিজেন পরিবাহিত হয় ঠিক আছে এবং বিক্রিয়াটা নিচে দেওয়া আছে একটু দেখে নিও হিমোগ্লোবিনে কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবাহিত হয় দেহকোষ থেকে হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ড থেকে ফুসফুস ঠিক উল্টা প্রসেস আশা করি বোঝাইতে পারছি হ্যাঁ ওকে তাহলে শেষ এবং এলভিলাসের প্রাচীরের মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডে আদান প্রদান হয় আর বুঝাইতে পারছি এলভিলাসের প্রাচীরের মাধ্যমে অক্সিজেন এবং সরি সরি কি বলতেছি ওই ওই প্রশ্নে চলে গেছি তো মূল কথা হচ্ছে এই হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন পরিবহন কিভাবে হচ্ছে যে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে যায় হৃৎপিণ্ড থেকে দেহকোষে যায় আর হিমোগ্লোবিনে কার্বন ডাই অক্সাইড পরিবহন হয় দেহকোষ থেকে হৃৎপিণ্ডে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যায় চিত্রটা একটু দেখাই দিও এই যে এখানে দেখা যাচ্ছে ফুসফুস থেকে এই যে ফুসফুস থেকে কি হচ্ছে ফুসফুস থেকে এখানে হৃৎপিণ্ডে যাচ্ছে হৃৎপিণ্ড থেকে হচ্ছে গিয়ে দেহকোষে যাচ্ছে এই যে দেহকোষিটা এরপরে কার্বন ডাই অক্সাইড পরিবহনটা কি হয় দেহকোষ থেকে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যায় এই প্রসেসটা দেখাই দিলে ভালো এরপর দেখো বলছে যে উল্লিখিত অংশে কার্যক্রমটি কিভাবে নিয়ন্ত্রিত হয় প্রশ্ন বলছে মানবদেহের শ্বাস প্রশ্বাসের কার্যক্রম পঞ্চ ও মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং রক্তের বিশেষ এক ধরনের রঞ্জক পদার্থ গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে মানবদেহের শ্বাস প্রশ্বাসের কার্যক্রম পঞ্চ মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং রক্তের বিশেষ এক ধরনের রঞ্জক পদার্থ গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে যে রঞ্জক পদার্থ সেটা কি সেটা অবশ্যই 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 রঞ্জক পদার্থ বলছে তার মানে হিমোগ্লোবিনের কথা বলা হয়েছে কার্যক্রমটি কিভাবে নিয়ন্ত্রিত হয় আসলে ওইটা বোঝানো হচ্ছে দেখো এই যে উপরে আছে পন্স নিচে থাকে মেডুলা পন্সের মধ্যে থাকে নিউমোটেক্সিক এবং এনিউস্টিক আর মেডুলার মধ্যে থাকে নিঃশ্বাস কেন্দ্র এবং প্রশ্বাস কেন্দ্র ঠিক আছে নিচে থেকে ভেগাস স্নায়ু ফেনিক্স স্নায়ু ইন্টারকোস্টাল স্নায়ু নিচের দিকে দেখো দেখো প্রথমে দেখো খেয়াল করো হ্যাঁ নিউমেটিক যখন হচ্ছে গিয়ে মনে রাখবা যখন তুমি নিঃশ্বাস নিচ্ছ অর্থাৎ শ্বাস গ্রহণ করছো ঠিক আছে তখন কি হয় তখন এক ধরনের সিগন্যাল যায় তোমার হচ্ছে গিয়ে যে পেশির মধ্যে ঠিক আছে নিউমেটিক এবং নিঃশ্বাস কেন্দ্র থেকে এই ধরনের সিগন্যাল যায় পেশির মধ্যে এর কারণে হৃৎপিণ্ড কি করে ওই অনুযায়ী কাজ করতে থাকে তাই না তো এখানে কথা হচ্ছে দেখো অক্সিজেন কম মানে হচ্ছে প্রশ্বাস কার্বন ডাই অক্সাইড বেশি মানে হচ্ছে নিঃশ্বাস ও আই থিঙ্ক উল্টা বলছি নিঃশ্বাস হচ্ছে কি কার্বন অক্সিজেন ত্যাগ করা আর মানে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা ওটা ছেড়ে দেওয়া শ্বাস ছেড়ে দেওয়া আর প্রশ্বাস মানে হচ্ছে শ্বাস গ্রহণ করা আই থিঙ্ক একটু ঝামেলা মনে হচ্ছে আমার মনে হচ্ছে না একটু এটা একটু খেয়াল করো আর এটা একটু নিজে থেকে দেখো ঠিক আছে আশা করি এটা পারবা
এরপরে যদি না বুঝো কমেন্ট সেকশনে বলো, এটা ছোট্ট একটা ভিডিও করে দিবা। আমার একটু মনে পড়তেছে না। কি জানি হইতে পারে এটা লাস্টের দিকে। যাই হোক, এটা একটু নিজে থেকে দেখো, হ্যাঁ? এটা ভাইয়ের কাছে একটু রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে। নিজে থেকে একটু দেখো। আর যদি না পারো কমেন্ট সেকশনে বলবা, আমি ছোট করে একটা ৫ মিনিট বা ১০ মিনিটের ভিডিও করে এটা শেষ করে দিয়ে দিব। এই যে উদ্দীপকের পি চিহ্নিত অংশের গঠন, পি চিহ্নিত অংশ এলভিওলাস এর গঠন খুবই সহজ। আমরা আশা করি পারবো। এলভিওলাস এর গঠনটা ১ম এ দেখাইছি না? এলভিওলাস এর গঠনটা দেখাইছি এই যে সুন্দর করে। স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, ভেতরে থাকে সেপ্টাল কোষ, কৌশিক জালিকা থাকে এবং এলভিলার মাইক্রোফেজ থাকে। শেষ। এই তো শেষ। এলভিওলাস এর গঠন খেয়ে ফেলে দিছে, তাই না? মানুষের মাথার খুলিতে মুখমণ্ডলীয় এবং অংশে নাসাগ্রাহে দুই পাশে ৪ জোড়া বিশেষ গহ্বর থাকে। বাতাসে পরিবর্তন হলে তরল ওই যে সাইনোসাইটিস এর কথা বলা হচ্ছে। আমাদের নাকের দুই পাশে, ঠিক আছে? অর্থাৎ নাসা গহ্বরের দুই পাশে ৪ জোড়া একটা গহ্বর থাকে, মানে ফাঁকা জায়গা থাকে। এগুলো ফাঁকা জায়গা থাকে এবং বাতাসে থাকে, পরিপূর্ণ থাকে সাধারণত। যার কারণে খুবই সফট মনে হয় মুখটা। বাট ওইগুলো বাতাসে পরিপূর্ণ না হয়ে এখানে যদি পানি থাকতো বিপদে পড়তা, ঠিক আছে? প্রচুর ব্যথা হইতো, মাথায় ব্যথা হইতো, বিভিন্ন জায়গায় ব্যথা হইতো। বলছে ৪ জোড়া গহ্বরের নাম, অবস্থান ও প্রদান সম্পর্কে লেখার জন্য বলছে। আচ্ছা, প্রথমে নাম হচ্ছে ফ্রন্টাল সাইনাস। ফ্রন্টাল সাইনাস এর অবস্থান হচ্ছে কপালে। এর কারণে কপাল এবং মাথায় ব্যথা হয়। স্কেনয়েড সাইনাসের কারণে, স্কেনয়েড সাইনাস হয় চোখের পেছনে, যার কারণে চোখের পেছনে এবং মাথায় ব্যথা হয়। এথমাইড সাইনাস হয় চোখের মাঝে, যার কারণে চোখের মাঝে এবং মাথায় ব্যথা হয়। ম্যাক্সিলারি সাইনাস হয় উপরের চোয়ালে, যার কারণে দাঁত, গলা এবং মাথায় ব্যথা হয়। আশা করি বুঝাইতে পারছি। শেষ। এবারে বলছে উদ্ভিদের মাথার খুলিতে বায়ুমণ্ডলীয় অংশে নাসা কবরের দুই পাশে ৪ জোড়া বিশেষ গহ্বর থাকে, যা বাতাসের পরিবর্তে তরলে পূর্ণ হলে জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে প্রদাহের সৃষ্টি করে। সাইনোসাইটিসের কথা বলা হচ্ছে। এর প্রতিরোধ কিভাবে মুক্ত থাকা যায় আমি জাস্ট একটু বলে দিই। ঠান্ডা লাগানো যাবে না, মাস্ক ব্যবহার করতে হবে, শুষ্ক পরিবেশে থাকতে হবে, শুকনো পরিবেশ আরকি। এবং পলিপ অপসারণ করতে হবে। অনেক সময় নাকের ভেতরে এক ধরনের হাড় বা এক ধরনের কিছু দেখা যায় যা উঠে, ওটা অপসারণ করতে হবে। বাধা হয়ে সরি, বাঁধা হাড় সোজা করতে হবে, অর্থাৎ বাঁকা, সরি বাঁকা বলতে বাঁধা বলতেছে কিন্তু বাঁকা, বাঁকা হাড় অর্থাৎ কোনো হাড় যদি বেঁকে থাকে নাকের, ওইটা সোজা করতে হবে। অ্যান্টি হিস্টামিন গ্রহণ করতে হবে, এগুলো অ্যালার্জি ট্যালার্জি কমায়, এগুলো গ্রহণ করতে হবে প্রয়োজন অনুযায়ী। আর কি করতে হবে? অ্যালার্জেন থেকে দূরে থাকবে, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। এই তো শেষ স্যার, আমাদের আর কোনো কিছু নেই। চিত্রগুলো একটু দেখবা, এটা দেখবা তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এতটুকুই। এলবিরাসির চিত্র দেখাইলাম, রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহন দেখাইলাম, নিঃশ্বাস প্রশ্বাস দেখাইলাম। নিঃশ্বাস প্রশ্বাসটা একটু নিজে থেকে দেখো স্যার। তারপরে যদি না বুঝো, এই টপিকটা আমার একটু মনে পড়তেছে না, আর যদি সমস্যা হয় আমি আলাদা করে ভিডিও করে দিয়ে দিব, সমস্যা নেই। হিমোগ্লোবিনের গুরুত্ব দেখাইছি, সাইনোসাইটিসের কারণ, লক্ষণ, প্রতিকার সবকিছু দেখাই আমাদের শেষ করে দিলাম চ্যাপ্টার, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।